পদক্ষেপের ভেতর একটা জরুরি হলো আইন শৃঙ্খলার প্রচন্ড অবনতি ঘটছে। এইটা কি করার, এইটাকে রিপেয়ার করতে হলে পরে তাদেরকে প্রকাশ্যে লজ্জা শরম ঢেকে তাদেরকে স্বীকার পেতে হবে যে কতজন পুলিশ নিহত হয়েছে, সেটা রাইটলি হোক আর রংলি হোক, নিহত কতজন হয়েছে এদের তালিকাটা দিতে হবে। আপনার সন্দেহ হচ্ছে কেন? সন্দেহ মানে নিহত কতজন হয়েছে এটা তো মানে এক ধরনের বলাই হয়েছে যে কোন কোন থানায় আক্রমণ হয়েছে, কোন কোন থানা আক্রমণ হয়েছে আপনার কাছে কি ইনফরমেশন আছে? গণমাধ্যমে যথেষ্ট। কত? 400-র উপর? আচ্ছা, 400-র উপরে থানা আক্রমণ হয়েছে। এটা কারা করছে? থানা আক্রমণ কি তাইলে এই মফস্বলের থানাগুলো কি কোনো বাধার সৃষ্টি করছিল না? এখানে আন্দোলন হচ্ছিল। আন্দোলন তো সব ঢাকা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক আন্দোলনের পরে হয়েছে। ইয়েস, আক্রমণগুলো হয়েছে 5 তারিখের পর। তাইলে সেগুলো কেন এভিডেন্স হিসাবে নিবে না? সেগুলো কেন কমপ্লেন হিসাবে নিবে না? সেগুলো সেই পুলিশ যদি ওইখানে নিহত হয় তাহলে তো স্পেসিফিক মামলা হওয়া দরকার, এবং সেই অভিযুক্ত ব্যক্তিগুলো কারা সেটাও তো জানা দরকার। এরা তো এই সরকারের জন্য ঘাতক হইতে পারে। আমি 71 মুক্তিযোদ্ধা, আপনি বলেন তো যে 71 কোন থানাটা লুট হয়েছে? একটা থানাও না। আমরা ঢুকছি, থানার যারা পাকার মিট দালালি করছে তারা আর্মসটা রেখে ভাইয়ে চলে গেছে। থানায় গেছে বলে তারা বলছে আসেন, এই অবস্থা। তো কোনো কনফ্লিক্ট হয় না তো, কারণ এই দেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য সর্বপ্রথম কিন্তু আত্মাহুতি দিছে রাজারবাগের পুলিশেরা। সর্বত্র সেনাবাহিনীর চেয়েও প্রথম অগ্রাধিকার অবস্থায় ছিল পুলিশেরা। সে পুলিশের কতজন মারা গেছে আমি জানবো না? তারা তো আমাদেরই আত্মীয়, আমাদেরই স্বজন, বা এমনকি খোঁজলে পরে দেখা যাবে যে ডক্টর ইউনূসেরও আত্মীয় আছেন। তো নৈতিকভাবে দায়িত্ব, তার ছাত্রও আছেন, এটা নৈতিক দায়িত্ব তো, এবং রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক দায়িত্ব শুধু না, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। কারণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে তারা কি হয়েছেন, মিসিং হয়েছেন কিভাবে, কতজন হয়েছেন, প্রত্যেকটা থানার যে রেকর্ড ডিস্ট্রয় হয়েছে এর জন্য দায়ী কারা? সেই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না? অভিযোগ তো একটা আনা উচিত। সেই কাজগুলোকে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো করতে পারে কিনা, করার মতো পরিবেশ আছে কিনা? আমারও প্রশ্ন। আপনার কেন মনে হচ্ছে পরিবেশ নাই? যেমন আমি তো অনেকগুলো থ্রেট খাচ্ছি, সোজাসুজি আমি বলি, এগুলো আমি তোয়াক্কা করি না। আমি বহুত আগে থেকে থ্রেট খেয়ে আসতেছি, কারণ আমি জানি যে আমার মৃত্যু একদিন, যেভাবে ডিসাইড আছে সেইভাবে হবে। 71-এ আমার পায়ের হাঁটুতে গুলি লাগছে, আমি মারা যাইনি। তারপরেও বহুভাবে গুলি লাগছে, কিন্তু আমি মারা যাইনি। সেটা আততায়ী হাতে হইতে পারে, সেটা করোনায় হইতে পারে, সেটা ন্যাচারাল মৃত্যু ঘুমের মধ্যে হইতে পারে। তা আমার হবে যেটা আমি জানি, সেটা হলো আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হবে। অলনে সাডেন, কাউকে আমি ডিস্টার্ব করবো না, আমার ফ্যামিলি মেম্বার কেউ আমার নিয়ে সাফার করবে না। জুলাইয়ে দ্বিতীয় বৃহত্তম হত্যাকাণ্ড হয়েছে বলে আপনি বলেছেন 71-এর পর। এর বিচারের প্রক্রিয়া আপনার কি মনে হয় যে অনেক বেশি ছড়িয়ে গেছে ইতিমধ্যেই? মানে তদন্ত, এটার বিচারের যে প্রক্রিয়াগুলো থাকে, আসামি নির্ধারণ করা, সেই জায়গাগুলোতে অনেক বেশি ছড়িয়ে গেছে মনে হচ্ছে কোনোভাবে, নাকি দৃশ্যমান যে কি হতে চলেছে? দৃশ্যমান আমার কাছে মনে হয় না এখনো। কারণ একটা হলো যে তদন্ত কর্মকর্তার অভিজ্ঞতার বিষয় আছে, কিন্তু আমি একজন ভালো আইনজীবী হইতে পারি, কিন্তু ভালো তদন্ত কর্মকর্তা হব যে এমন কোনো গ্যারান্টি নেই। আমি একজন ভালো পুলিশ অফিসার হইতে পারি, কিন্তু তদন্ত কর্মকর্তা যে আমি ভালো হব সেইটা কিন্তু নাই। তো এইখানে তদন্তের বেলা যেটা, সেটা দেখতেছি যে ওই টেলিভিশন মিডিয়া এটাতে তদন্ত চলতেছে, প্র্যাকটিক্যালি কোথাও তদন্ত চলতেছে সেটা আমার চোখে দৃশ্যমান হয় না। হয়তো এটা আমার ভুলও হইতে পারে, কিন্তু আমার চোখে দৃশ্যমান হয় না। আপনি রিসেট বাটন নিয়ে প্রতিক্রিয়া কেন দেখালেন? কেন দেখাবো না? কেন দেখাবো না? কোথায় এই অডাসিটি পায় যে আমার 71-এর ইতিহাস সব মুছে দেবে, 24-এর পূর্বের সব ইতিহাস মুছে দেবে? কার এই অডাসিটি আছে? কার এই সাহস আছে? আমার সবচেয়ে গৌরবময় অধ্যায় হলো 71।
71 না হইলে পরে তো বাংলাদেশ হয় না। বাংলাদেশ না হইলে পরে ওনাদের মতো লোক এই এত বড় জোর গলায় কথা বলতে পারে না, কারণ এই কনস্টিটিউশন হাতে নিয়ে কিন্তু তারা শপথ করছেন। তো সেই কনস্টিটিউশন রক্ষা করছেন। 71কে যিনি অস্বীকার করতে চান, তাহলে সে সবই বাংলাদেশকেই অস্বীকার করে। কিন্তু এই পুরো গ্রুপটা শুরু করলো কিন্তু এই 71কে অস্বীকার করে, এবং নতুন করে এটা বিভিন্ন ভাবে আনা যায়। নতুন মানে 71কে বাদ দিয়ে না, বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নতুন ভাবে, মানে কি যে মোর ডেমোক্রেটিক ওয়েতে, মোর সেকুলার ওয়েতে, এইটাই তো হইতে পারে। আমার চিন্তা ছিল এইটা যে নতুন মানে কি, যে আমার এই মান্দাত্তার আমলের শিক্ষা পদ্ধতি, আগে যেরকম আমাদের পাঠশালা ছিল এখন তো আর নাই, আগে মক্তব ছিল এখন আর নাই, আগে টোল ছিল এখন আর নাই, আগে গুরুমুখী শিক্ষা ছিল যেটা এখন আর নাই, কেবলমাত্র লিগ্যাল প্রফেশনে আছে। লিগ্যাল প্রফেশনে কিন্তু এখনো গুরুমুখী শিক্ষা, ওই সিনিয়র জুনিয়র, জুনিয়রে কেউ হাতে কলমে শিখায় না, সিনিয়রের সাথে থাকতে 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 তারপর শেখে। এই প্রফেশনটা শুধু আছে গুরুমুখী শিক্ষা, আর সব জায়গায় গুরুমুখী শিক্ষা শেষ। ভারতে কিন্তু এখনো আছে, নৃত্য শিল্পীর বেলা যান, সঙ্গীত শিল্পীর বেলা যান, সেখানে গুরুমুখী শিক্ষা। আমাদের হচ্ছে আইসিটি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে যুদ্ধাপরাধের বিচারটাই মূলত বিশেষ ট্রাইব্যুনাল হিসেবে কাজ করে আসছিল। এখন এই জুলাই কেন্দ্রিক গণহত্যা বিচারের জন্য ওইটাকেই হচ্ছে অভিযোগ করার জায়গা এবং নতুনভাবে গঠন করা, এবং বিচারের অভিযোগ এবং বিচার সবগুলোই ওইখানে সম্পন্ন হবে। আপনার মনে হয় কিনা যে এটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করার দরকার ছিল নাকি? ওইটা করছেই তো, আলাদা ট্রাইব্যুনাল, ওটা তো আলাদাই। অন্য কোনো আইনে নাকি আইন একটা সামনে রেখেছিল, আছে বোধহয় এখন আমার মোবাইলের ভেতরে খসড়া আইনটা। সেই আইনটা একটা ধারাই আছে, সেটা হচ্ছে যে এই গণহত্যার জন্য যারা দায়ী রাজনৈতিক দল, তাকে অনধিক 10 বছর পর্যন্ত বেআইনি করে রাখা হবে। এ বাদে খুব একটা পড়ে না আমার চোখে, যেগুলো পড়ছে সেটা আমি বলছি এখানে, এবং এটা খুব ভালোভাবে ব্যারিস্টার সারা হোসেন এবং ডেভিড বার্গম্যান বলছে। তোমরা যদি এটারে আওয়ামী লীগের টার্গেট করে থাকো, মনে হয় ডেভিড একদম সরাসরি বলছে, তো মনে হয় যে আওয়ামী লীগকে টার্গেট করে তোমরা এই আইনটা করতেছো। এই যে আইনটা নতুন করেই করা হলো, সংস্কার করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে কার্যকর থাকবে না। আবার আজকে মাহমুদুর রহমান নিজে দাবি করেছেন 1 সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা। মাহমুদুর রহমান বলেন আমার দেশের সম্পাদক ছিলেন। আমার দেশ কি পত্রিকার উনি ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তো কি ছিলেন ওনার? এত জ্ঞানী বুদ্ধিমান হইলেন কবে থেকে? উনি এর আগে কি ছিলেন? কোন একটা সরকারি সংস্থার চেয়ারম্যান ছিলেন, একই সাথে উনি বেক্সিমকোর অ্যাডভাইজার ছিলেন, একই সময়ে উনি বেক্সিমকোর অ্যাডভাইজারও ছিলেন, হ্যাঁ, এবং একই সময় উনি বেক্সিমকো থেকে টাকা ড্র করতেন। পত্রপত্রিকা আসার পরে ওইটা বেক্সিমকোটা রিজাইন দিচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ডের লোক কতটুকু ভালো হইতে পারে? তার বিরুদ্ধে তো ক্রিমিনাল কেস হওয়া উচিত। সরকারি থেকে বেসরকারি সংস্থার গাড়ি এবং বেতন অ্যাডভাইজার হিসাবে দুইটা তো থাকতে পারে না। তো এই যে মানে উনি কি বলছেন না বলছেন এটা সরি, আমি ওনার কথার গুরুত্ব দিতে চাই না। আচ্ছা, ওনার কথা বাদ দিয়ে আমি প্রশ্ন আবার করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করার যে কথাগুলো বারবার উঠছে, সেইটা বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। যে এত বড় একটি ঐতিহাসিক দল, সেটাকে এইভাবে নিষিদ্ধ করে দেওয়ার আসলে সুযোগ আছে কিনা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ বোধহয় 71 বোধহয় হয় নাই, নিষিদ্ধ নাকি হচ্ছিল আমার ঠিক খেয়াল নেই। নিষিদ্ধ হয় না, কারণ 71-এ আওয়ামী লীগ নাম নিয়ে পার্টি ছিল পাকিস্তানের নওজোদ নসরুল্লাহর নেতৃত্বে। কিন্তু আওয়ামী লীগের ইতিহাস কিন্তু 75 বছরের ইতিহাস। পাকিস্তানের ইতিহাসে সর্বপ্রথম বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ। এটা বটবৃক্ষের মতো, বটবৃক্ষের কিভাবে জন্মায় এটা তো জানেন। শেষ হইলো ওই বটবৃক্ষের ফলগুলো খায় যে পাখিতে, সে পাখি যেখানে এই ফলগুলো খেয়ে যেখানে ফেলে, বাদুর মেইনলি, বাদুর মুখ থেকে এটা ফেললে পরে সেই দানা থেকে কিন্তু আবার বটবৃক্ষ হয়। বাংলাদেশে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই যেখানে ন্যূনতম
10 জন আওয়ামী লীগের কর্মী নাই। তো এদেরকে এরা আমি বলবো যে দলান্ধ বা ধর্মান্ধ। ধর্মে যেরকম বিশ্বাসে অন্ধ মানুষ থাকে না, ধর্মকর্ম করলাম না কিন্তু আমি মানি, ধর্মের বিরুদ্ধে কথা বললে পরে খুন করে ফেলতে পারি, এরকম দলান্ধ লোক আছে, যেটা অন্য কোনো পার্টির নাই। একসময় ছিল কমিউনিস্ট পার্টির। গ্রামে গেলেও খুঁজে দেখা গেছে যে একটা লোক আছে যে কমিউনিস্ট হিসাবে পরিচিত। এখন আর সেই অবস্থাটা নাই। এটা সরকার ইচ্ছা করলে পরে অনেক কিছুই করে। একসময় 1967-7 দিকে ইত্তেফাক, বরিশালের খাদেম আর খুলনার দি ওয়েব, 3টা পত্রিকা কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছিল। আলটিমেট থাকে না, আলটিমেট ওই ব্যান্ড থাকে না, ব্যান্ড উঠে গেছে। আমারই 1968-এ ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট রাস্টিকেশন করছিল। আমি ইস্ট পাকিস্তান কোথাও ভর্তি হতে পারি না, ওয়েস্ট পাকিস্তান গিয়ে ভর্তি হয়েছে। আমার লেখাপড়া কিন্তু আটকাতে পারে না। এই আইনগুলো কেন শিক্ষাপদ, আমার তো শিক্ষার পথ কেন আমার বন্ধ করবে? এবং পাকিস্তানে বলে করছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আজকের দিনে কেউ করলে পরে সে তো অফেন্স, আমার মৌলিক অধিকারের পরিপন্থী। আমি যদি খুনিও হই, দুষ্কৃতিকারী হই, আমার এডুকেশন, হেলথ, আমার যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো তো বাধা দিতে পারে না। শাস্তি আমারে দিতে পারে, কিন্তু এই শাস্তি দিতে পারে না যে তোমার মৌলিক অধিকার থেকে তুমি বঞ্চিত হবে। এটা সর্বজগতে চল না। সেই কারণে বললাম, ওই বেআইনি করতে পারে, করলো, তাদের মানে মানসিক একটা শান্তি পাবে, স্বস্তি পাবে। কিন্তু আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগ লোক পরে পরবর্তীতে জামাত হয়ে যাবে বা এই নতুন কিংস পার্টিতে জয়েন করবে? নট এট অল। আমি যদিও আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ করছি 71-72 পর্যন্ত, তারপরে না। এখন তো কোনো দলই আমি করি না, কিন্তু তারপর আমি মনে করি যে আওয়ামী লীগ কিন্তু এই দেশের স্বাধীনতার মূল সংগঠক এবং নেতৃত্ব দানকারী সংগঠন। তার নেতৃত্বেই সমস্ত রাজনৈতিক দল, 2-1টা জামাত ইসলামের মতো এইরকমের 2-1টা রাজনৈতিক দল, অখ্যাত কুখ্যাত। পাকিস্তানটা এখন জামাত নাই, ভারতেও নাই, পাকিস্তানেও নাই। থাকতে পারে আফগানিস্তানের, এই মাঝে মধ্যে স্লোগান দেয় যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তো বাংলা কোনোদিনই আফগান হবে না, আর তালেবান যারা তারা ওইখানে গিয়ে তালেবানি করতে পারে। সিম্পল যেটা, সেটা হল যে মৌলবাদী সংগঠন যদি হয়, সন্ত্রাসী যদি হয়, অতি সন্ত্রাসী, চরমপন্থী, তাদের আপনি বেআইনি ঘোষণা করতে পারেন। আওয়ামী লীগ তো তা না। আপনি সংবিধানের সংশোধনের কথা বলছিলেন, যে সংবিধানের 3টি জায়গা সংশোধন করলেই সম্ভব। সেই 3টি জায়গা কোনটা? 3টে জায়গা মানে আমি বলতেছি যে একটা হলো 70 অনুচ্ছেদ, আরেকটা হলো নির্বাচন কমিশন, আরেকটা হলো বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা। এই 3টে জায়গায় আপনি করলে পরে হয়ে যায়। সংবিধান সংশোধন করে কি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা আনা সম্ভব? যেমন কোস্টারিকা নামে একটা দেশ আছে, যে দেশটা আমেরিকান না, কিন্তু তারা আমেরিকার একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য উদ্গ্রীব। এখন সেই অবস্থা যদি হয়, আমি স্বাধীন থাকবো না। এই ধরনের যদি বেসিক্যালি হয়েছে যে বিচার প্রক্রিয়ায় বিচারক নিয়োগ, এই প্রক্রিয়াটা আমাদের এখানে নাই। এখানে প্রক্রিয়াটা হইলো যে দল যখন যায় তখন তার পছন্দ মতো লোক দেয়। এখন সেই দলের মধ্যেও কিন্তু যোগ্য, মেধা, সৎ, একনিষ্ঠ এই ধরনের লোক আছে, তাদের না। তারা নেয় অয়েলিং যে করতে পারে, ব্যাকবোন নাই, পার্টিকুলারলি ব্যাকবোন নাই, এবং অয়েলিং যারা করতে পারে তাদেরকে তারা নেয়, যোগ্যতার ভিত্তিতে নেয় না। তো সেইখানে একটা নিয়োগের উপরে একটা থাকা দরকার, যাতে যোগ্যতা, মেধা, নিষ্ঠা, সততা এবং পাশাপাশি কিন্তু শাস্তিরও একটা প্রভিশন থাকা দরকার, যে অন্য 10টা মানুষের মতো শাস্তি হলে পরে তার হবে না। কারণ বিচার উনি সবচেয়ে বেশি করবেন সাধারণ মানুষের, তার মর্যাদা সাধারণ মানুষের বা অন্য কোনো অফিসারের চেয়ে উপরে। অতএব তার শাস্তিটাও থাকতে হবে। যদি সে বেআইনি কোনো ঘুষ খায় বা দুর্নীতি করে, দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাইলে তার শাস্তিটাও যাতে ওইভাবে হয়। আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার দরকার? মানসিকতার তো পরিবর্তন দরকার।
সারা পৃথিবীতে কিন্তু একটা পরিবর্তন আসছে। আপনি এটা অধঃপতনের দিকেই আমি বলবো। আব্রাহাম লিঙ্কনের পার্টির সাকসেসর হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ওকে, আচ্ছা আসেন আপনি, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, আসছেন নরেন্দ্র মোদী। মাও সেতুং এর জায়গায় আসছেন জিয়ানমিন। আপনি আসেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের জায়গায় আসছেন ভ্লাদিমির পুতিন। এগুলো কি আপনি এসে দেখবেন? কর্নেল নাসেরের জায়গায়, যিনি সুয়েজ ক্যানেল নিয়ে 56 যুদ্ধে ব্রিটিশ এবং ফ্রান্সরে হারাই দিচ্ছেন, সেই কর্নেল নাসেরের জায়গায়, এবং নাসের কিন্তু 100% সেকুলার, সে হিজাব করে বলছে, পাবলিক মিটিংয়ে বলছে যে মেয়েরা হিজাব করবে কেন? তাহলে আল্লাহ তাআলা এদেরকে সুন্দরী বানাইছে, সেটা যদি পুরুষ যদি দেখতেই না পায় তাহলে কিসের জন্য তাদের সৃষ্টি করছে? এইভাবে কথা বলতেন। এবং সেই কর্নেল নাসেরের সাকসেসরকে জেনারেল সিসি। এগুলো তো দেখতে হবে। অধঃপতনটা শুধু আমাদের দেশে না, পৃথিবীব্যাপী। আবার ব্যতিক্রম আছে।